মহারাজ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এই ভিখারি, তোর এত বড় সাহস যে তুই আমার মেয়েকে বিয়ে করবি? মহারাজ, আমি গরিব ঠিকই, কিন্তু মন থেকে সচ্চরিত্র। আমাকে একটা সুযোগ দিন। যদি আমার মেয়েকে পেতে হয় তবে কুয়াশার ওই পাহাড় থেকে আমার হারানো ধন সম্পদ নিয়ে এসো। যে সেখানে গিয়েছে সে আর জীবিত ফিরে আসেনি। ঠিক আছে মহারাজ, আমি যাব এবং সম্পদ নিয়েই ফিরব। একটি বিশাল সাম্রাজ্যের সীমান্তে বসতি গড়ে উঠেছিল একটি ছোট্ট গ্রামের। সেই গ্রামের এক কোণে কাঁচা ইটের একটি সাধারণ ঘর ছিল, যেখানে আবিদ তার বাবা মায়ের সাথে থাকত। তার আব্বা সারাদিন কঠোর পরিশ্রম করতেন এবং আম্মু ঘরে বসে কাপড় বুনতেন। আবিদ গ্রামের অন্য ছেলেদের মতো ছিল না। সে দারিদ্র্যকে নিজের ভাগ্য নয় বরং একটি পরীক্ষা মনে করত। তার চোখে বড় বড় স্বপ্ন ছিল। সে হাসি মুখে বলতো, আমি শাহজাদিকে বিয়ে করব এবং এই সাম্রাজ্যের শাহজাদা হব। তার চোখে এমন এক চমক থাকত যে কথাটি মজা নয় বরং সত্যি বলে বিশ্বাস হতো। বাবা মা তার কথা শুনে কখনো হাসতেন, আবার কখনো চিন্তায় পড়ে যেতেন। বাবা বোঝাতেন, বেটা, শাহজাদি হলো বাদশার মেয়ে। আমাদের মতো গরিব মানুষ প্রাসাদের ছায়াও দেখতে পাই না। মা নরম সুরে বলতেন, জীবন সহজ নয় আবিদ। কিন্তু এসব কথায় আবিদের সাহস ভাঙত না, বরং আরও মজবুত হয়ে যেত। একদিন তার জেদ সীমা ছাড়িয়ে গেল। সে পরিষ্কার বলে দিল, হয় আপনারা বাদশার কাছে গিয়ে আমার জন্য শাহজাদির বিয়ের প্রস্তাব দেবেন, না হলে আমি এই ঘর ছেড়ে চলে যাব। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মায়ের চোখ ভিজে উঠল। বাবা অনেকক্ষণ চুপ থেকে অবশেষে বললেন, যদি তুই এতটাই জেদ করিস তবে কাল প্রাসাদেই যাব। পরের দিন সকালে মা নিজের হাতে একটি বিশেষ খাবার তৈরি করলেন। সেটাকেই উপহার হিসেবে একটি পোটলায় বেঁধে তারা প্রাসাদের দিকে রওনা হলেন। প্রাসাদ যত কাছে আসতে লাগল তাদের হৃৎস্পন্দন তত বাড়তে লাগল। মা সাহস সঞ্চয় করে বললেন, আমি বাদশার সাথে দেখা করতে চাই, একটা জরুরি কথা আছে। এক প্রহরী অট্টহাসি হেসে উঠল। সে বলল, বাদশা আর তোমাদের মতো গরিবদের সাথে দেখা করবে? বাদশা কবে থেকে এদের সাথে দেখা করতে শুরু করলেন? সে কি আর জানত যে এই মা এক গরিব শ্রমিকের ছেলের জন্য শাহজাদির বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন? মা শুধু এতটুকুই বললেন, আমি এই খাবারটুকু বাদশাকে দিতে চাই, আমার ছেলের পক্ষ থেকে। প্রহরীরা তাকে ভেতরে যেতে দিল। অবশেষে তিনি বাদশার সামনে পৌঁছালেন। বাদশা জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? তিনি কাঁপতে কাঁপতে খাবারটি এগিয়ে দিলেন এবং বললেন, এটি আমার ছেলের পক্ষ থেকে একটি উপহার। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই বাদশা তাকে থামিয়ে দিলেন এবং বললেন, উপহারের কদর আছে, কিন্তু আমাদের এর প্রয়োজন নেই। এই 20টি স্বর্ণমুদ্রা নাও এবং এখান থেকে চলে যাও। তার হাতে স্বর্ণমুদ্রাগুলো তুলে দেওয়া হলো। তিনি নিঃশব্দে বাড়ি ফিরে এলেন। বাড়িতে আবিদ অস্থিরভাবে অপেক্ষা করছিল। মাকে দেখেই সে প্রশ্নের বন্যা বইয়ে দিল, কি হলো? বাদশা কি রাজি হলেন? আপনি কি শাহজাদির হাত চেয়েছেন? মায়ের চোখ ভিজে উঠল। তিনি বললেন, আমি সাহস করতে পারিনি। বাদশা শুধু এই মুদ্রাগুলো দিয়েছেন। এটুকু শোনা মাত্রই আবিদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার রাগ ফেটে পড়ল। আমি শাহজাদির হাত চাইতে বলেছিলাম, আপনি তা কেন করলেন না? যদি আপনি না পারেন তবে এবার আমি নিজেই যাব। সে ঠিক করে নিল যে সে নিজেই প্রাসাদে যাবে এবং বাদশার সাথে মুখোমুখি কথা বলবে। সে জানত যে এই পথ সহজ নয়, বরং অসম্ভব। কিন্তু আবিদ সেই মানুষদের মধ্যে ছিল না যারা অসম্ভবকে দেখে ভয় পায়। হাঁটতে হাঁটতে তার ছোটবেলায় শোনা সেই সব গল্পের কথা মনে পড়তে লাগলো, যা সে মুরব্বীদের কাছে শুনেছিল। বীর ও বাহাদুরদের সেই কাহিনী, যারা ভাগ্যের সাথে লড়াই করে ইতিহাস বদলে দিয়েছিল। সে নিজেকে বলল, যদি তারা পারে তবে আমি কেন পারব না? আমি নিজেও নিজের ভাগ্য লিখব। এই চিন্তাই তার পা বাড়িয়ে দিচ্ছিল। অবশেষে সে প্রাসাদের বিশাল ফটকে পৌঁছে গেল। সে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গিয়ে বলল, আমি বাদশার সাথে দেখা করতে চাই। আমার একটি ব্যক্তিগত এবং অত্যন্ত জরুরি আবেদন আছে। এক প্রহরী তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং বলল, মজা করছো নাকি? বাদশা সাধারণ মানুষের সাথে এভাবে দেখা করেন না। কিন্তু আবিদ পিছিয়ে যাওয়ার পাত্র ছিল না। সে প্রহরীর দিকে তাকিয়ে বলল, আমার বিষয়টি এই সাম্রাজ্যের ভবিষ্যতের সাথে যুক্ত। আমাকে বাদশার সাথে একান্তে কথা বলতেই হবে। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে প্রহরীরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। শেষ পর্যন্ত একজন বলল, এখানেই দাঁড়াও, আমরা বাদশাকে খবর দিচ্ছি। কিছুক্ষণ পর সে ফিরে এসে বলল,
বাদশাহ তোমাকে ভেতরে ডাকছেন। দরবারে ঢোকা মাত্রই বাদশার নজর তার ওপর পড়ল। গম্ভীর স্বরে তিনি জিজ্ঞেস করলেন, হে বালক, কেন এখানে এসেছ? আবিদ বলল, আমি আবিদ, এক গরিব শ্রমিকের ছেলে, এবং আমি আপনার মেয়ে শাহজাদির সাথে বিয়ের পয়গাম নিয়ে এসেছি। তুমি আমার মেয়ের হাত চাইছ? তোমার কি ধারণা আছে তুমি কি বলছো? জি হ্যাঁ, আমার পূর্ণ জ্ঞান আছে। আজ আমি গরিব হতে পারি, কিন্তু আমার সাহস আছে। আমি ওয়াদা করছি যে শাহজাদিকে সুখে রাখব এবং এমন একজন শাহজাদা হব যার যোগ্য তিনি। বাদশার হাসি হঠাৎ থেমে গেল। এবার তিনি আবিদকে খুঁটিয়ে দেখতে লাগলেন। তারপর বললেন, স্বপ্ন দেখা সহজ বালক। শাহজাদির বিয়ে শুধু ভালোবাসার বিষয় নয়, এটি রাজনীতি এবং সাম্রাজ্যের ভবিষ্যতের প্রশ্ন। কিন্তু আবিদ হার মানল না। সে বলল, মহারাজ, শুধু একটি সুযোগ দিন, আমি প্রমাণ করে দেব যে আমি এর যোগ্য। বাদশাহ কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, তুমি সাহসী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি এত সহজে রাজি হতে পারবো না। আমি তোমাকে একটি পরীক্ষা দিচ্ছি। যদি তুমি এতে সফল হও, তবে শাহজাদি তোমার হবে। আবিদের চোখে আশার আলো জ্বলে উঠল। সে বলল, হুকুম কি? বাদশাহ বললেন, তোমাকে কুয়াশার পাহাড়ে লুকিয়ে রাখা ধন সম্পদ নিয়ে আসতে হবে। অনেকে গিয়েছে, কিন্তু কেউ ফিরে আসেনি। আবিদ একটুও ভাবল না। সে বলল, আমি যাব মহারাজ, প্রয়োজন হলে জীবন দেব, কিন্তু ওই সম্পদ নিয়েই ফিরব। বাদশাহ হাসলেন এবং বললেন, যাও তবে, দেখা যাক ভাগ্য তোমার সাথ দেয় কি না। প্রাসাদ থেকে বেরিয়ে আবিদ সরাসরি বাড়ি পৌঁছে সব বলে দিল। বাবা তার সাহসে স্তম্ভিত হয়ে গেলেন, কিন্তু মায়ের বুক কেঁপে উঠল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, কুয়াশার পাহাড় কোনো খেলা নয় বেটা, যে গিয়েছে সে আর ফিরে আসেনি। আবিদ মায়ের হাত ধরল। সে বলল, ভয় পেও না মা, আমি অবশ্যই সম্পদ নিয়ে ফিরব। আপনাদের গর্ব করার সুযোগ দেব এবং নিজের স্বপ্ন পূরণ করেই ছাড়ব। পরদিন সকালে আবিদ তার যাত্রা শুরু করল। সামনে ছিল কুয়াশার পাহাড়, এমন এক নাম যা শুনলে বড় বড় বীরদেরও আত্মা কেঁপে উঠত। পথ ছিল দীর্ঘ এবং বিপদে ভরা। কোথাও ঘন জঙ্গল, যেখানে গাছের ডালপালা পথ আটকে ধরত। কোথাও তীব্র স্রোতের নদী, যা পার হওয়া ছিল জীবনের ঝুঁকি নেওয়া। কুয়াশার পাহাড় তার নামের মতোই ছিল, সব সময় কুয়াশায় ঢাকা। বলা হতো এখানে পথও হারিয়ে যায় এবং মনের ইচ্ছাও। আবিদ যখন পাহাড়ের পাদদেশে পৌঁছল, তখন পুরো উপত্যকা সাদা ধোঁয়ায় ডুবেছিল। সামনে মাত্র 2 কদম পথ দেখা যাচ্ছিল। 2 দিন ও 2 রাত টানা আরোহণের পর তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ার উপক্রম হল। সেই রাতে শীত থেকে বাঁচতে সে আগুন জ্বালালো এবং চুপচাপ আগুনের সামনে বসে রইল। তখনই হঠাৎ কুয়াশা চিরে এক বৃদ্ধ ব্যক্তি সামনে এসে দাঁড়ালেন। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, হে যুবক, এই নির্জন জায়গায় তুমি কি খুঁজছ? আবিদ কিছুক্ষণ শুধু তার দিকে তাকিয়ে রইল। এটি কি সত্যি, নাকি ক্লান্তির কারণে চোখের ভুল? তারপর সে নিজেকে সামলে নিয়ে বলল, আমি এই পাহাড়ে লুকিয়ে থাকা সম্পদের সন্ধানে এসেছি। বাদশাকে কথা দিয়েছি যে তা নিয়েই ফিরব, যাতে শাহজাদিকে বিয়ে করার যোগ্য হতে পারি। বৃদ্ধ বললেন, তোমার আগে অনেকে এসেছে, কিন্তু কেউ ফিরে যায়নি। তোমার কি বিশ্বাস আছে যে তুমি তা করতে পারবে যা অন্যরা পারেনি? আবিদের চোখে চমক ফিরে এলো। সে বলল, জানি পথ সহজ নয়, কিন্তু চেষ্টা না করে হার মেনে নেওয়া আমার কাজ নয়। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, যে সম্পদের কথা তুমি বলছো তা শুধু সোনা দানা নয়, সেখানে কেবল সেই পৌঁছাতে পারে যার মন পরিষ্কার এবং উদ্দেশ্য সৎ। সেই পথের বিপদ শক্তি দিয়ে নয়, বরং বুদ্ধি এবং মনুষ্যত্ব দিয়ে পার হতে হয়। আবিদ অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তবে কি সেখানে পৌঁছানোর কোনো রহস্য আছে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই সম্পদে 3টি চাবিকাঠি আছে, লোহার নয়, পরীক্ষার। প্রথমটি হলো বিশ্বাসের পরীক্ষা, যেখানে তোমাকে একজন অপরিচিত ব্যক্তিকেও বিশ্বাস করতে হবে। দ্বিতীয়টি ত্যাগের পরীক্ষা, যেখানে তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি ছাড়তে হবে। এবং তৃতীয়টি হলো ভালোবাসার পরীক্ষা, যেখানে তোমাকে রূপ নয়, বরং মনের সৌন্দর্য দেখতে হবে। আবিদ ভাবনায় ডুবে গেল। সে আরও কিছু জিজ্ঞেস করার আগেই বৃদ্ধ কুয়াশায় মিলিয়ে গেলেন। পরদিন সকালে আবিদ আবার যাত্রা শুরু করল। কিছুটা পথ যেতেই কারো পায়ের শব্দ শুনতে পেল। কাছে গিয়ে দেখল একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে।
সে বলল, দয়া করে সাহায্য করুন, আমি পথ হারিয়ে ফেলেছি। আবিদের কানে বৃদ্ধের কথাগুলো বেজে উঠল। প্রথম পরীক্ষা হলো বিশ্বাসের। সে অপরিচিত লোকটিকে খুঁটিয়ে দেখল। মনে প্রশ্ন জাগল, একে কি বিশ্বাস করা উচিত? সে একটি গভীর শ্বাস নিয়ে বলল, আমার সাথে চলো, উপরে কোথাও নিরাপদ জায়গা পাওয়া যাবে। দুজনে একসাথে চলতে লাগল, কিন্তু আবিদের মনে তোলপাড় চলছিল। কোথাও এটি প্রতারণা নয় তো? হঠাৎ চড়াই ওঠার সময় লোকটির পা পিছলে গেল। সে মাটিতে পড়ে গেল এবং তার পা মারাত্মকভাবে জখম হলো। এবার আবিদের সামনে আসল পরীক্ষা এসে দাঁড়ালো। সে কি তাকে সেখানেই ফেলে রেখে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাবে, নাকি থেমে গিয়ে এক অজানা মানুষের সাহায্য করবে? সে নিজের মনকে প্রশ্ন করল, যদি আজ মনুষ্যত্ব ছেড়ে দিই, তবে কাল শাহজাদা হওয়ার দাবি করব কিভাবে? নিজের ক্লান্তি, ব্যথা এবং ভয় সব পেছনে ফেলে আবিদ আহত লোকটিকে নিজের পিঠে তুলে নিল। প্রতি কদমে বোঝা বাড়তে লাগল। তবুও সে পাহাড় বাইতে থাকল। কয়েক ঘন্টা পর তারা একটি সমতল ও নিরাপদ জায়গায় পৌঁছালো। সেখানে আগুন জ্বালানো হলো এবং রাতটি সেখানেই কাটল। আগুনে রোমে বসে আবিদের মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। এবার সে অনুভব করতে পারল যে সে বিশ্বাসের পরীক্ষা পার করেছে। একজন অপরিচিতকে বিশ্বাস করেছে এবং তার প্রাণ বাঁচিয়েছে। এটিই ছিল এই সফরের প্রথম শিক্ষা। সকাল হলে সে দেখল আহত লোকটি এখন সুস্থ বোধ করছে। তার চোখে কৃতজ্ঞতা ছিল। লোকটি বলল, যদি তুমি না থাকতে তবে এই শীতল রাতে আমি বেঁচে থাকতাম না। আবিদ তাকে এমন এক জায়গায় রেখে এলো যেখান থেকে সে সহজেই নিচে নেমে যেতে পারে। তারপর পেছন ফিরে না তাকিয়ে সে একাই এগিয়ে গেল। এবার সে একা হলেও তার সাহস আগের চেয়ে অনেক বেশি ছিল। প্রথম বাধা অতিক্রান্ত হয়েছিল। উপরে উঠতে উঠতে পথ আরও কঠিন হতে লাগল। দুপুর নাগাদ সে এমন এক জায়গায় পৌঁছালো যেখান থেকে সামনে আর কোনো পথ ছিল না। সামনে এক ভয়ঙ্কর খাদ, এত চওড়া যে লাফিয়ে পার হওয়া অসম্ভব, আবার এত গভীর যে নিচে তাকালে মাথা ঘুরে যায়। চারদিকে তাকিয়ে দেখল কোনো সেতু নেই, কোনো পথ নেই। তখনই তার নজর খাদের কিনারে দাঁড়িয়ে থাকা একটি বিশাল পুরনো গাছের উপর পড়ল। এটি কোনো সাধারণ গাছ ছিল না। রোদ পড়তেই তার পাতাগুলো চিকচিক করে উঠল। কাছে গিয়ে দেখল আবিদের চোখ ছানা বড়া হয়ে গেছে। কাণ্ড কাঠের হলেও প্রতিটি পাতা ছিল সোনার। সেই গাছটি নিজেই এক বিশাল সম্পদ ছিল। আবিদের মনে চিন্তা এলো, যদি আমি শুধু এর কয়েকটা ডাল আর পাতা নিয়ে যাই, তবে আমার বংশের লোকেরা রাজকীয়ভাবে বাঁচতে পারবে। তবে আর সামনে গিয়ে জীবন ঝুঁকিতে ফেলার কি দরকার? লোভ এক মুহূর্তের জন্য তাকে আঁকড়ে ধরল। তখনই মাথায় বৃদ্ধের সেই কথাগুলো বেজে উঠল। দ্বিতীয় পরীক্ষা হলো ত্যাগের। আবিদ বুঝতে পারল এটিই সেই পরীক্ষা। হয় তাকে এই সোনা নিয়ে ফিরে গিয়ে ধনী হতে হবে, অথবা এই ধনদৌলত প্রত্যাখ্যান করে নিজের আসল লক্ষ্যের দিকে এগোতে হবে। সে নিজের মন শক্ত করল। কুঠার বের করে সেই মূল্যবান স্বর্ণের গাছটি কাটতে শুরু করল। প্রতি আঘাতে লোভের বাঁধ ভেঙে যাচ্ছিল। গাছটি পড়ল এবং সেটির কাণ্ড দিয়ে সে খাদের উপর একটি অস্থায়ী সেতু তৈরি করল। সে সেতু পার হয়ে গেল। পেছন ফিরে সে একবারও সেই পড়ে থাকা সোনার দিকে তাকালো না। সে লোভকে জয় করেছিল। ত্যাগের পরীক্ষা পূর্ণ হয়েছিল। এখন সে পাহাড়ের চূড়ার খুব কাছে। অনেক দিনের কঠিন যাত্রায় শরীর ক্লান্ত ছিল। তখনই একটি উঁচু পাথরের আড়ালে ঘুরতেই এমন দৃশ্য সামনে এলো যে তার সমস্ত ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে গেল এবং তার চোখ বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। পাথর আর ধূসর পাহাড়ের মাঝে হঠাৎ এমন এক দৃশ্য ফুটে উঠল যেন কেউ এই বিরান মরুপ্রান্তরের বুকে জান্নাত লুকিয়ে রেখেছে। সেখানে একটি সুন্দর বাগান ছিল। বাগানের এক কোণে এক তরুণী বসেছিল। এই বিপজ্জনক পাহাড়ে কোনো মানুষ থাকতে পারে তা আবিদ বিশ্বাস করতে পারছিল না। সে সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে? তরুণী বলল, আমি এই বাগানের রক্ষণাবেক্ষণ করি। আমি তারই অপেক্ষা করছিলাম যে এখানে পৌঁছানোর সাহস রাখে। তুমি বিশ্বাস এবং ত্যাগের পরীক্ষা পার করেছ, তাই এখানে এসেছ। আবিদ অবাক হয়ে গেল। সে বলল, তবে কি এটাই সম্পদ? আমার যাত্রা কি শেষ? তরুণী বলল, না আবিদ, গন্তব্য সামনেই, কিন্তু এখনও একটি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা বাকি, প্রেমের পরীক্ষা। এটি ছাড়া সম্পদ মিলবে না। আবিদ চমকে উঠে বলল, প্রেমের পরীক্ষা? আমাকে কি কারো সাথে লড়াই করতে হবে? তরুণী উত্তর দিল, না, প্রেম তলোয়ার দিয়ে নয়, বুদ্ধি দিয়ে প্রমাণ করতে হয়। তোমাকে দেখাতে হবে যে তুমি প্রেমের মানে বোঝো। আবিদ দ্বিধায় পড়ে জিজ্ঞেস করল, যদি প্রেম তেমন না হয় যেমনটা আমি বুঝি, তবে তার আসল রূপ কি? তরুণী বলল, প্রেম হলো সেই দৃষ্টি যা প্রতিটি জিনিসের মধ্যে সৌন্দর্য খুঁজে পায়। প্রকৃতির প্রতি প্রেম, জীবনের প্রতি প্রেম
এবং মনুষ্যত্বের প্রতি প্রেম। মনে করে দেখো, তুমি বিশ্বাসের পরীক্ষা কখন জিতেছিলে? যখন তুমি সেই জখম অপরিচিত ব্যক্তিকে বোঝা মনে না করে একজন মানুষ হিসেবে তাকে সাহায্য করেছিলে। আর ত্যাগের পরীক্ষা তখন, যখন তুমি সোনার গাছটি ছেড়ে দিয়েছিলে, কারণ তোমার নিজের লক্ষ্য এবং আত্মসম্মানের প্রতি প্রেম ছিল। এখন তোমাকে দেখাতে হবে যে তুমি এই পৃথিবীর প্রতিটি জিনিস, ফুল, পাহাড়, পথ এবং সমস্যা সব কিছুর প্রতি সম্মান প্রদর্শন করতে পারো। আবিদ নিঃশব্দে শুনতে থাকল। তার পুরো যাত্রা চোখের সামনে ভেসে উঠল, ব্যথা, ক্লান্তি, ভয় এবং আশা। তখন সে বুঝতে পারল যে এই সফর শুধু ধন সম্পদের জন্য ছিল না, এটি ছিল সেই জীবনের জন্য যা সে নিজের এবং তার বাবা মায়ের জন্য গড়তে চেয়েছিল। সে একটি দীর্ঘশ্বাস নিয়ে বলল, এখন আমি বুঝতে পেরেছি, প্রেম অধিকার নয়, বরং কদর করা। এটি সেই শক্তি যা আমাদের যুক্ত করে এবং অন্যের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করতে শেখায়। আমি এই বাগানের সৌন্দর্য, আমার সফরের কষ্ট এবং জীবনের প্রতিটি রঙের সম্মান করি। তরুণীর চোখে চমক দেখা দিল। সে বলল, তুমি সঠিক বুঝেছ আবিদ, তুমি প্রেমের পরীক্ষাও পার করেছ। এ কথা বলার সাথে সাথেই বাগান, ঝর্ণা এবং সেই তরুণী ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে যেতে লাগল। মুহূর্তের মধ্যে সেই জান্নাত গায়েব হয়ে গেল। এখন তার সামনে ছিল একটি অন্ধকার পথ, যা সরাসরি একটি বিশাল গুহার দিকে যাচ্ছিল। গুহার মুখটি কোনো এক হিংস্র পশুর হাঁ করা চোয়ালের মতো লাগছিল। আবিদ বুঝতে পারল, আসল এবং শেষ পরীক্ষা এবার শুরু হতে যাচ্ছে। এখানেই কোথাও সম্পদের প্রহরী আছে, সেই শক্তি যার কথা বাদশাহ বলেছিলেন। সে কোমরে বাঁধা খঞ্জরটি শক্ত করে ধরল এবং পূর্ণ সাহসের সাথে গুহার ভেতরে পা রাখল। ভেতরে যেতেই শীত গায়েব হয়ে গেল, তার বদলে এলো প্রচণ্ড গরম। তখনই এক জোরালো শব্দে মাটি কেঁপে উঠল। নীল আগুনের শিখা বাতাসে উঠল। সেই শিখার মাঝখান থেকে এক বিশাল জিন আবির্ভূত হল। পাহাড়ের মতো বড়, জ্বলন্ত অঙ্গারের মতো তার চোখ। তার আওয়াজ ছিল মেঘের গর্জনের মতো। কে আমার আস্তানায় ঢুকেছে? আমি এই সম্পদের পাহারাদার। আমাকে না হারিয়ে কেউ জীবিত ফিরে যেতে পারবে না। আবিদের হৃৎপিণ্ড জোরে ধকধক করছিল। সে জিনের চোখের দিকে তাকিয়ে বলল, আমি আবিদ। আমি প্রতিটি পরীক্ষা পার করে এখানে পৌঁছেছি। আমি সম্পদ নিতে এসেছি এবং খালি হাতে ফিরব না। জিন অট্টহাসি হেসে বলল, তোমার আগেও অনেকে এসেছে। সে গর্জে উঠে বলল, আজ তারা সবাই মাটিতে মিশে গেছে। এসো, দেখি তোমার কত সাহস। এ কথা বলেই সে আগুনের একটি ভয়ঙ্কর গোলা আবিদের দিকে ছুঁড়ে মারল। আবিদ মাটিতে লুটিয়ে পড়ল। আগুন তার ওপর দিয়ে চলে গেল। তার চুল ঝলসে গেল, কিন্তু প্রাণ বেঁচে গেল। যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। জিন আগুন আর জাদু দিয়ে আক্রমণ করছিল। প্রতিটি আঘাতে ধ্বংসলীলা ছিল। অন্যদিকে আবিদের কোনো জাদু ছিল না, শক্তিও ছিল না। তার কাছে ছিল শুধু ক্ষিপ্রতা, একটি খঞ্জর এবং তুখোর বুদ্ধি। আবিদ বুঝতে পারল, সরাসরি শক্তি দিয়ে সে জিততে পারবে না। সে মনোযোগ দিয়ে জিনটিকে লক্ষ্য করতে লাগল। তখনই সে একটি বিষয় বুঝতে পারল। প্রতিটি বড় আগুনের আক্রমণের পর জিনটি কিছু সময়ের জন্য থমকে যাচ্ছিল। তার গতি ধীর হয়ে যাচ্ছিল। এটাই এর দুর্বলতা, আবিদ মনে মনে বলল। জিনটি অনবরত আক্রমণ করে যাচ্ছিল আর আবিদ প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াচ্ছিল। কিন্তু তার চোখ জিনের প্রতিটি নড়াচড়ার ওপর নিবদ্ধ ছিল। সে শুধু সেই একটি মুহূর্তের অপেক্ষায় ছিল। জিনটি শেষবারের মতো পূর্ণ শক্তি দিয়ে আগুনের একটি বিশাল ঢেউ ছাড়ল। আবিদ মাটিতে শুয়ে পড়ে তার নিচ দিয়ে পিছলে গেল। আগুনের শিখা থামতেই জিনটি এক মুহূর্তের জন্য নিস্তেজ হয়ে দাঁড়িয়ে রইল। আবিদ লাফিয়ে উঠে খঞ্জরটি শক্ত করে ধরল এবং পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে সরাসরি জিনের বুকে আঘাত করল, ঠিক সেখানে যেখানে তার জাদুকরী শক্তি ধকধক করছিল। এক ভয়ঙ্কর চিৎকার ধ্বনিত হল। পুরো গুহা কেঁপে উঠল। সেই চিৎকারটি ছিল পরাজয়ের। জিনের বিশাল শরীর নীল ধোঁয়ায় রূপান্তরিত হতে লাগল। দেখতে দেখতে তা বাতাসে মিশে গেল। গুহায় নিস্তব্ধতা নেমে এলো। গরম শেষ হয়ে গেল। আবিদ হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে বেঁচে আছে। তখনই তার নজর গুহার শেষ প্রান্তে পড়ল।
সেখানে রাখা ছিল একটি বিশাল সিন্দুক, নিরেট সোনার তৈরি। তার ওপর বসানো রত্নগুলো অন্ধকারেও চিকচিক করছিল। আবিদ ধীরে ধীরে এগিয়ে গেল। কাঁপতে কাঁপতে সে ঢাকনাটি তুলল। ভেতরে ছিল স্বর্ণ মুদ্রা, হীরা জহরত, মুক্তোর মালা এবং প্রাচীন সব শিল্পকর্ম। এত ধন সম্পদ যে পুরো সাম্রাজ্যের ভাগ্য বদলে যেতে পারে। সম্পদ পাওয়া গিয়েছিল, কিন্তু আবিদ জানত যে সে এর চেয়েও বেশি মূল্যবান কিছু অর্জন করেছে। সে সম্পদ গুছিয়ে নিয়ে ফিরে চলল। পাহাড় থেকে নামার সময় তার কুয়াশা বা পথ কোনো কিছুতেই ভয় লাগল না। মুখে ছিল প্রশান্তি আর চোখে জয়ের আভা। অনেক দিন পর যখন সে গ্রামে পৌঁছালো, মানুষ অবাক হয়ে গেল। কুয়াশার পাহাড় থেকে কেউ জীবিত, এবং তাও আবার ধন সম্পদ নিয়ে ফিরে এসেছে। বাবা মা দৌড়ে এসে তাকে বুকে জড়িয়ে নিলেন। তাদের চোখে জল ছিল। পরের দিন আবিদ প্রাসাদে পৌঁছালো। এবার প্রহরীরা পথ আটকাল না, বরং সবাই মাথা নত করল। দরবারে যখন সে সেই উজ্জ্বল সম্পদ বাদশাহর সামনে রাখল, তখন চারদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল। বাদশাহ নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তার চোখে বিস্ময় আর শ্রদ্ধা দুটোই ছিল। আবিদ মাথা নত করে বলল, মহারাজ, আমি আমার কথা রেখেছি। এই যে আপনার সম্পদ, কিন্তু এই সফরে আমি এর থেকেও মূল্যবান কিছু শিখেছি: ধৈর্য, বিশ্বাস, ত্যাগ এবং ভালোবাসা। বাদশাহ হাসলেন এবং বললেন, তুমি প্রমাণ করেছ যে তুমি শুধু সাহসী নও, বরং একজন সৎ ও বুদ্ধিমান মানুষ। তুমি আমার মেয়ের জন্য সবচেয়ে উপযুক্ত। পুরো রাজ্যে উৎসব পালিত হলো। আবিদ এবং শাহজাদির বিয়ে ধুমধাম করে সম্পন্ন হলো। পরবর্তীতে আবিদ যখন তার সন্তানদের গল্প শোনাতো, তখন সে শুধু শোনার কথা বলতো না, সে বলতো, আসল সম্পদ ধনদৌলত নয়, আসল সম্পদ হলো সেই সাহস যা আমাদের সমস্যার সাথে লড়তে শেখায়, এবং সেই ভালোবাসা যা আমাদের প্রকৃত মানুষ বানায়।